আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি খুব সম্ভবত আরও একবার হতাশাজনক একটি অধ্যায়ে প্রবেশ করছে। 5ই আগস্টের পর যেসব স্লোগান আর কখনো শোনা যাবে না বলে আশা করা হচ্ছিল, আমরা যেটা দেখছি যে তা প্রবল বিক্রমে ফিরে এসেছে। এটা আমাদের সবারই জানা যে মিরপুর এলাকায় খুবই দুঃখজনক এবং বর্বরোচিত একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং তার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এর প্রতিবাদ জানায়, বিক্ষোভ করে। এর বাইরে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বেশ কিছু বিক্ষোভ হয়। সেসব বিক্ষোভের কোথাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া হয়, যেটা আসলে নিন্দাযোগ্য। বিএনপির ভেতরে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া তৈরি করে এবং দৃশ্যত বিএনপি নেতারা এর জন্য জামাত শিবিরকে দায়ী করেন, যদিও জামাত শিবির সেটা অস্বীকার করেছে। এই যখন অবস্থা, তখন সোমবার আসলে পরিস্থিতির অবনতি হয়েছে আরও বেশ। ছাত্রদল ঢাকায় বড় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এবং সেখানে দৃশ্যত জামাত শিবিরকে লক্ষ্য করে খুবই আপত্তিকর কিছু স্লোগান দেওয়া হয়েছে, যেটা আসলে আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের নেতাকর্মীদের মুখে শোনা যেত এবং যেসব স্লোগানের ভিত্তিতেই মূলত আবরার ফাহাদ, বিশ্বজিতের মতো মানুষদের হত্যা করা হয়েছিল। শিবির ধর জবাই করে এ ধরনের স্লোগান আবার ছাত্রদল নেতাদের মুখে ফিরে এসেছে এবং আমরা যেটা দেখি বিএনপির যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানেও কিছু মিছিলের ছবি দিয়ে যেটা স্লোগানটা লেখা হয় যে স্বৈরাচারের স্থান হয়েছে দিল্লিতে, রাজাকারের স্থান হবে পিন্ডিতে। দৃশ্যত এটা জামাত শিবিরকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। এখন জামাত শিবিরের সঙ্গে তো আমরা যেটা জানি যে বিএনপির একটা দীর্ঘ সখ্যতা ছিল এবং 2001 সালে তারা মন্ত্রিসভায় ছিলেন জামাত নেতারা। আমি মনে করি যে বিএনপির এখন সেই ব্যাপারে স্পষ্ট একটা ব্যাখ্যা থাকা প্রয়োজন। এখন এই যে পরিস্থিতি, সামগ্রিক পরিস্থিতি, এটা কি শাপলা বনাম শাহবাগ, সেই যে পুরনো রাজনীতি, সেটা কি ফিরে এলো? একজন জনপ্রিয় অনলাইন লেখক ইঙ্গিত দিচ্ছেন যে, ইঙ্গিত না, তিনি যেটা বলছেন এটা আসলে শাহবাগের প্রত্যাবর্তন এবং সেই পুরনো রাজনীতির ফিরে আসা। আমার জন্য এটা আসলে নিশ্চিত করে বলা কঠিন, কিন্তু এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে শাহবাগের কিছু উপাদান আছে, শাপলার কিছু উপাদান আছে এবং বাংলাদেশের রাজনীতি যে আবার একটা দ্বন্দ্বমুখর অবস্থায় যাচ্ছে সেটা তো পরিষ্কার। এখন প্রশ্ন উঠতে পারে যে এক সময়কার যে বন্ধু, তারা যখন এখন প্রতিদ্বন্দ্বী হলে তো সমস্যা নাই, এক ধরনের লড়াই এবং ঘৃণা চর্চায় লিপ্ত হলো, এর পরিণতিটা আসলে কি? এখানে আরেকটা বিষয় স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন যে জামাতের সঙ্গে আসলে ইসলামী আন্দোলন এবং এনসিপিও বিএনপির সমালোচনার টার্গেট হয়েছে এবং আমি যেটা দেখলাম যে চরমনাই ফির সাহেবকে লক্ষ্য করেও খুবই আপত্তিকর স্লোগান দেওয়া হয়েছে। এনসিপিও বিএনপির টার্গেট। সুতরাং যেটা দেখা যাচ্ছে যে একদিকে বিএনপি এবং তার সমমনা কিছু রাজনৈতিক দল যাদের আসলে রাজনীতিতে খুব উল্লেখযোগ্য কোনো ভূমিকা ওইভাবে নেই, অন্যদিকে আছে বিএনপি, এনসিপি এবং ইসলামী আন্দোলন। তো আমি যদি মোটা দাগে ভাগ করি যে বিএনপি জামাতের এই যে মুখোমুখি অবস্থান, এটার আসলে পরিণতি কি? এক হতে পারে তারা এই যে তাদের যে দ্বন্দ্বটা, এটা হয়তো মুখের দ্বন্দ্বের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে, বাহাসের মধ্যেই তারা নিজেদেরকে বহাল রাখতে পারেন। আরেকটা খুব খারাপ জিনিস হতে পারে যে এটা মাঠে ঘোরাতে পারে তাদের এই সংঘাত, মুখের সংঘাত, এবং এটা খুব খারাপ, মানে অসম্ভব কিছু নয়। যে ভাষায় তারা বক্তব্য দিচ্ছেন, যে ভাষায় তারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন, সেটা মাঠে ঘোরানো খুব অসম্ভব কিছু মনে হচ্ছে না। এর পরিণতিতে যেটা দেখা যেতে পারে, জামাত, এনসিপি বা ইসলামী আন্দোলনের মতো দলগুলো নির্বাচনী মাঠ থেকে সরে যেতে পারে এবং সেটা দেখা যেতে পারে নির্বাচনটাই শেষ পর্যন্ত অনিশ্চিত হয়ে যেতে পারে। আবার হতে পারে যে বিএনপি এককভাবে নির্বাচন করে সরকার গঠন করলো, সেটাও হতে পারে। এটা একটা সম্ভাবনা, শঙ্কা বা প্রেডিকশন যেটাই বলি, হতে পারে। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা আছে কিনা। আওয়ামী লীগকে কিন্তু নির্বাচনী রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করা হয়নি এবং বিএনপির অনেক নেতাই মনে করেন যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বিএনপির কিন্তু শুরুতে একটা আপত্তি ছিল এবং বিএনপি পন্থী হিসেবে পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট, খুবই বিখ্যাত লোক শাহেদ আলম, তিনি যেটা কিছুদিন আগেও লিখেছেন যে নৌকা প্রতীক আসলে থাকা উচিত। এটা তিনি জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন এসব দলকে ঠেকানোর জন্যই এ কথা লিখেছেন। তো এটা একটা সম্ভাবনা যে জামাত বনাম বিএনপির এই লড়াইয়ে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটতে পারে। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি সেটার সম্ভাবনা আসলে খুবই কম। যে যাই বলুক, এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে সেটা কঠিন। তবে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আজ যেটা অসম্ভব, 1 সপ্তাহ 10 দিন, 1 মাস 2 মাস পর সেটা খুবই সম্ভব হতে পারে। আরেকটা যেটা দেখা যেতে পারে, সেটার সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়া যায় না, যে এই যে দ্বন্দ্বমুখ রাজনৈতিক পরিস্থিতি, সে ব্যাপারে খালেদা জিয়া হস্তক্ষেপ করতে পারেন। আমরা যেটা জানি যে জামায়াতের এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি এক ধরনের আস্থা, শ্রদ্ধাবোধ রয়েছে। অন্যদিকে বেগম খালেদা জিয়াও জামায়াতের প্রতি সব সময় এক ধরনের সহানুভূতিশীল এবং জামায়াতকে তিনি বারবারই রাজনীতিতে তার মতো করে একটা
সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন, কিংবা আমি যদি বলি যে জামাতের প্রতি তার একটা বিশ্বাস সবসময় আমি দেখেছি রাজনীতিতে, সেই হিসাবে এই দ্বন্দ্বমুখর পরিস্থিতি অবসানে তিনিও একটা ভূমিকা রাখতে পারেন। কিন্তু আমি সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাত যে একসময়কার বন্ধু, তারা এখন দ্বন্দ্বে লিপ্ত এবং রাজনীতিতে বিএনপি এবং জামাত মোটামুটি দুভাগ হয়ে যাচ্ছে। জামাতের সাথে দৃশ্যত ইসলামী আন্দোলন এবং অন্য ইসলামপন্থী দলগুলো রয়েছে এবং এনসিপি একটা স্বতন্ত্র অবস্থানে মোটামুটি থাকলেও তারাও শেষ পর্যন্ত যেহেতু বিএনপি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এবং তারা নিজেরাও বিএনপির খুবই সমালোচনা করছে, সেক্ষেত্রে সম্ভবত জামাত এবং ইসলামপন্থীদের যে অ্যালায়েন্স বা যে সমঝোতা, সেখানে এনসিপিও থাকছে। প্রশ্ন হচ্ছে যে এই পুরো রাজনৈতিক যে খেলা, এটা কি দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাবে নাকি অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিএনপি যেহেতু এখানে সবচেয়ে বড় প্লেয়ার, যা বা বিএনপি নিজে যেহেতু মনে করছে তারা ক্ষমতায় যাবে, জরিপগুলো তাই ইঙ্গিত দিচ্ছে। আমার ধারণা বিএনপির দায়িত্বই এক্ষেত্রে সবচেয়ে বেশি। এবং মুখে আমরা যতই বলি সবার উপরে দেশ, আসলেই সবার উপরে দেশ কিনা সে ব্যাপারেও আসলে রাজনীতিবিদদের এটা একটা পরীক্ষার বড় সময়।